আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫-১৩ জনের অবস্থা আশঙ্কাজনক, জানালেন চিকিৎসকরা। দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা। এক সপ্তাহে মাইলস্টোন স্কুলের দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন হয়নি, বিমানের মান নিয়েও জনমনে প্রশ্ন। গণ অভ্যুত্থানের এক বছরেও চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য কমেনি, অভিযোগ নাহিদ ইসলামের। চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলনে ৫ নেতাকর্মী আটক, সংগঠন থেকে বহিষ্কার। এবং জুলাই অভ্যুত্থানের এই দিনে নাহিদ, আসিফ, হাসনাত ও সার্জিসকে আটক করে ডিবি। গণহত্যার সাথে জড়িতদের বিচার নিশ্চিতে আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় আরও ৪ জন চিকিৎসাধীন রয়েছে। এছাড়া আরও ৯ জনের অবস্থা বেশ গুরুতর। শনিবার ৭ম শ্রেণীর শিক্ষার্থী জারিফ ফারহান ও স্কুলের অফিস সহকারী মাসুমা বেগম মারা যান। এছাড়া নতুন করে ২ জনকে রিলিজ দেওয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে আরও ১০ জনকে চিকিৎসা শেষে বাসায় পাঠানোর আশা চিকিৎসকদের। এদিকে মাইলস্টোন স্কুলে আজ থেকে ক্লাস শুরুর কথা থাকলেও আগামীকাল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী মিজান শাহজাহান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, দুর্ঘটনার দগ্ধদের চিকিৎসার সবশেষ খবর কি, আমাদের বিস্তারিত জানান। সাগর, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা সংবাদে বলছিলেন যে এই বার্ন ইনস্টিটিউশনে ৩৬ জন ভর্তি রয়েছেন এখন। আর এছাড়া ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএস এ ভর্তি আছেন ১১ জন, এই ৪৭ জন। এর বাইরে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে একজন। এই ৪৯ জন এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। আর ৩৫ জন মারা গেছে, যেটি আপনি সংবাদে এরই মধ্যে বললেন। এই যে ৪৯ জন রয়েছে তাদের ভিতরে ১০ থেকে ১২ জনের অবস্থা খুবই সংকটাপন্ন। এই সংকটাপন্ন যে ১০ থেকে ১২ জন রয়েছেন তাদের প্রায় সবাই এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা খুবই ক্রিটিক্যাল, তাদেরকে লাইফ সাপোর্টে আইসিইউতে রাখা হয়েছে। আর বাকি যে ৯ জন রয়েছে তাদেরকে বিভিন্ন ওয়ার্ডে কেবিনে রাখা হয়েছে, তাদের অবস্থা খুব একটা ভালো নয়। আর এর বাহিরে যেটি হচ্ছে যে বার্ন ইনস্টিটিউটের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গার্লস গাইড এবং রোভার স্কাউটের সদস্যরা বসা রয়েছেন, যাতে এখানে বহিরাগত বিশেষ করে উৎসুক জনতা এখানে এসে ভিড় করতে না পারেন। এই কারণে এখানে আগেই বার্ন ইনস্টিটিউশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে রক্ত বা স্কিন আর কোনোটিরই প্রয়োজন নেই। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাদের এখানে চিকিৎসা করছেন। আপনি যেমনটি সংবাদে বলছিলেন, গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এই বার্ন ইনস্টিটিউশনে এসেছেন এবং তিনি চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। এখানে এখন পর্যন্ত যেই ১৩ জনের কথা আমি বললাম যাদের অবস্থা গুরুতর, তারা ছাড়া বাকি যারা রয়েছেন তারা পর্যায়ক্রমে বাড়ি ফিরতে পারবেন বলে আমরা জানতে পেরেছি। আর আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে গত সোমবার দিন আপনি জানেন যে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান ট্র্যাজেডি ঘটেছিল। সেই ট্র্যাজেডির পরে আজকে ৭ম দিন চলছে, অর্থাৎ ৬ষ্ঠতম দিনের মতো সেখানে একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। আজকে থেকে সীমিত পরিসরে মূল ক্যাম্পাস বাদে অন্যান্য ক্যাম্পাসগুলোতে ক্লাস ও পরীক্ষা অর্থাৎ একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। আমি সকালে খোঁজ নিয়েছি যে এটি আজকে শুরু হচ্ছে না, আগামীকাল শুরু হতে পারে, তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে শিক্ষার্থীদের অভিযোগ যে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ করে দিয়ে এবং সংবাদকর্মীদের কেন ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, নিহতের সংখ্যা নিয়ে, হতাহতের সংখ্যা নিয়েও তারা প্রশ্ন তুলছেন, সেই বিতর্ক রয়ে গেছে। তবে কর্তৃপক্ষ যেটি নিশ্চিত করেছেন যে তাদের যে কমিটি গঠন করা হয়েছে তারা ৩ কর্মদিবসের ভিতরে তাদের রিপোর্ট দেওয়ার কথা। আজকে সেই শেষ কর্মদিবস, তারা আজকে রিপোর্ট দেবেন। সেই রিপোর্ট দিলে আমরা জানতে পারবো আসলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কতজন হতাহত হয়েছেন। সাগর, এই হচ্ছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে আমার কাছে সবশেষ খবর। এরপরে এই ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন সংবাদ সম্মেলন করে আজকের আপডেট জানাবেন, তখন আমি আপনাকে এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবো। সাগর, আপনাকে ধন্যবাদ। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত রোগীদের চিকিৎসার খোঁজ নিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাত
9:10 হাসপাতালে যান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিনের কাছ থেকে আহত রোগীদের বর্তমান অবস্থা জানতে চান। এই ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের মানসিক সুস্থতা নিশ্চিতে এবং ট্রমা কাটিয়ে উঠতে কাউন্সেলিংয়ের প্রতি জোর দেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে সংশ্লিষ্টদের সম্পৃক্ত করে সম্মিলিত উদ্যোগ এবং অবিলম্বে দগ্ধদের চিকিৎসা করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর নির্দেশ দেন তিনি। বলেন, রোগীদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সরকার আন্তরিক ও দৃঢ়প্রতিজ্ঞ। এর পাশাপাশি দগ্ধ রোগীদের নিকটাত্মীয়দের হাসপাতালে অবস্থানের সময় তাদের প্রতি যত্নশীল হওয়ার বিষয়ে পরিচালককে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রায় সপ্তাহ পার হতে চললেও এখনও জানা যায়নি দুর্ঘটনার প্রকৃত কারণ। বিমান দুর্ঘটনায় পাইলট তৌকির ইসলামের মৃত্যুকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে বিমানের মান নিয়েও। তবে কিছুটা পুরনো হলেও F-7 যুদ্ধবিমান ব্যবহার অনুপযোগী নয় বলে দাবি এভিয়েশন বিশেষজ্ঞদের। বিমান দুর্ঘটনার বিভিন্ন দিক নিয়ে তপু সাহার ছবিতে তরিক ইসলামের অনুসন্ধান। সম্প্রতি উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকার্ত পুরো দেশ। এ ঘটনায় এরই মধ্যে মারা গেছে অনেকে, যার অধিকাংশই শিশু। আহত হয়েছে শতাধিক। বিমানবন্দরের খুব কাছে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যুদ্ধ বিমানের সাবেক পাইলট জানান, কয়েক ধাপের পরীক্ষা শেষে উত্তীর্ণ হলেই কেবল অনুমতি মেলে একাকী বা সলো বিমান চালানোর। ফ্লাইং স্কুল থেকে সিলেবাস করা আছে যে এত ঘন্টার সিলেবাসে এই ধরনের মিশন ফ্লাই করলে ওকে সার্টিফাই করব। যদি সে সাকসেসফুলি এই মিশনগুলো ফ্লাই করার পরে টেস্টে অ্যাপিয়ার করে, যদি সে টেস্টে ক্লিয়ার করতে পারে, তখন তাকে আমরা বলবো যে উই উইল সার্টিফাই দেম অ্যাজ এ স্কিলড পাইলট। কিন্তু অসম্ভব স্কিলফুল মানুষও ইন দ্য ল্যাপস অফ মোমেন্ট ভুল করে ফেলতে পারে। প্রশ্ন উঠেছে চীনের তৈরি সোভিয়েত আমলের MiG-21 আদলে তৈরি F-7 যুদ্ধ বিমানের মান নিয়ে, যেখানে 2013 সালে এই বিমানের উৎপাদন বন্ধ করে দিয়েছে চীনা কোম্পানি চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন CAC। এখাত বিশেষজ্ঞরা বলছেন, কিছুটা পুরাতন হলেও ব্যবহার উপযোগী এ যুদ্ধ বিমান। F-7 এয়ারক্রাফট বাংলাদেশের মেইনস্টে, এবং এই এয়ারক্রাফটগুলো আমাদের যথেষ্ট আধুনিক ইন দ্য সেন্স দ্যাট এর রেডার ইমপ্রুভ হয়েছে, এর ইঞ্জিন ইমপ্রুভ হয়েছে, এর এভিয়নিক্সগুলো ইনস্ট্রুমেন্টসগুলো হয়েছে, এর আর্মামেন্ট ক্যাপাবিলিটি বেড়েছে। সুতরাং এগুলোকে আমরা আরও খুব সহজেই আরও 10 বছর চালাতে পারব। গত 34 বছরে প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় নিহত হয়েছে 18 জন পাইলট। দুর্ঘটনা রোধ ও সক্ষমতা বাড়াতে আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধ বিমানের দাবি জানান এভিয়েশন বিশেষজ্ঞরা। আমাদের এগুলো লেটেস্ট জেনারেশন এয়ারক্রাফট নয়, এটা একসময় এগুলোই যখন আমরা প্রথম করেছি এগুলোই লেটেস্ট ছিল, কিন্তু এখন এয়ারক্রাফট পুরনো নয়, তবে পৃথিবী এগিয়ে গেছে। বিমান বাহিনীর আধুনিকায়ন যেটা এয়ারক্রাফটের স্বার্থে, ফাইটার এয়ারক্রাফটের স্বার্থে, সেখানটা আগাতে পারিনি, সেখানটা আমরা অনেক পেছনে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বিদেশ থেকে ভাড়া করা ব্যক্তিদের নিয়ে দেশ চালানো যায় না। বর্তমান সংকট সমাধানে নির্বাচিত সরকার প্রয়োজন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে দেশে জগাখিচুড়ি পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। অনেকে মনে করছেন যে কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে আপনার সংস্কারের কত বিষয় নিয়ে এসে জনগণকে এগিয়ে দিলেন, এখন সংস্কার হয়ে গেল। সেভাবে সংস্কার হয় না। রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কাছে চলে যাওয়া, জনগণের কাছ থেকে তাদের কি প্রয়োজন তাদের শিক্ষা গ্রহণ করি, সেটাকে নিয়ে এসে আপনার দেশ পরিচালনা করার ব্যবস্থা করা। জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলেই বলে যায় বিএনপি শুধু নির্বাচন চায়। কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। গণ অভ্যুত্থানের 1 বছর পরেও দেশ চাঁদাবাজ সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ত্রাস প্রতিহত করতেই রাজপথে নামতে হয়েছে বলেও জানান তিনি। শনিবার রাতে কিশোরগঞ্জ শহরের পুরানো থানায় সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট ব্যবস্থা পাল্টিয়ে নতুন রাষ্ট্র, নতুন সরকার তৈরি করতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। রাষ্ট্রপতি
আপনাদের বাংলাদেশকে, আমাদের বাংলাদেশকে শেখ হাসিনার কাছে তুলে দিয়েছিল। মানুষের মানবাধিকার, মানুষের গণতন্ত্রকে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। সংগ্রামী কিশোরগঞ্জবাসী, এই কিশোরগঞ্জ থেকেই আপনারা সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণপ্রতিরোধ তৈরি করেছিলেন। রাজধানী গুলশানের সমন্বয়ক পরিচয়ে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে 5 জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদের আটক করে গুলশান থানায় নেওয়া হয়। পুলিশ বলছে, আটক হওয়াদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য। অন্যরা বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, সংরক্ষিত মহিলা আসন 17 সাবেক এমপি শাম্মী আহমেদের কাছে 1 কোটি টাকা চাঁদা দাবি করে আটককৃতরা। প্রথম দফায় নিয়েছে 10 লাখ টাকা। বাকি টাকা আনতে শাম্মী আক্তারের বাসায় গেলে পুলিশকে খবর দেওয়া হয়। এই ঘটনায় জড়িত আব্দুর রাজ্জাক রিয়াদ, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না সহ বাকিদের সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 2024 সালের 27 জুলাই তৎকালীন আওয়ামী লীগ সরকারের জল ঘোলা করার দিন। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ 3 সমন্বয়ককে আটকের পর হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকেও তুলে নেওয়া হয় ডিবি অফিসে। অজুহাতটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের কারা আক্রমণ করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসা করবে গোয়েন্দারা। ওদিকে গণহত্যার সাথে জড়িত মন্ত্রী সহ সবার বিচার নিশ্চিত সহ 3 দফা দাবিতে আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্যদিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নাশকতায় এত মায়ের বুক খালি হোক, সরকার তা কখনোই চায়নি। আদ্দিন সজীবের রিপোর্ট। একটা পর্যায়ে হচ্ছে তারা আমাকে ফিজিক্যালি এন্ড মেন্টালি টর্চার অ্যাসাল্ট করা শুরু করে। শরীরে নির্যাতনের এই দাগ তখনো মুছে যায়নি নাহিদ ইসলামের। লোহার মতো কিছু একটা দিয়ে মারতে শুরু করে, তারপরে একটা পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই। বিবিসির খবরে উঠে আসে, প্রথমবার আটকের পর চোখ বেঁধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ককে মারধরের সেই খবর। পুরো সময় আমার চোখ বাঁধা ছিল। হাসপাতালের বিছানা থেকে দ্বিতীয় দফায় 26 জুলাই তাকে সহ আসিফ মাহমুদ, আবু বকর মজুমদারকে গ্রেফতারের পরে 27 জুলাই আটক করা হয় সার্জিস আলম আর হাসনাত আবদুল্লাহকেও। বলা হয়, সমন্বয়কদের নিরাপত্তার স্বার্থে তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। যাদের ভয়ে রীতিমতো গোপনে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন সমন্বয়করা, সেই তারাই যখন নিরাপত্তার কথা বলে ডিবি অফিসে তুলে নেয়, তখন অনলাইনে তার ধিক্কার জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, রিফাত রশিদ ও মাহিন সরকার। আটকদের দ্রুত মুক্তি এবং শিক্ষার্থী হত্যার সাথে জড়িত মন্ত্রী, পুলিশ সহ সব দোষীদের বিচার সহ 3 দফা দাবিতে দেন 24 ঘন্টার আলটিমেটাম। মন্ত্রী থেকে শুরু করে পুলিশ কনস্টেবল পর্যন্ত যতজন এই গণহত্যার সাথে জড়িত প্রত্যেককে অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে। চিকিৎসাধীন অবস্থায় সমন্বয়কদের হাসপাতাল থেকে তুলে নেয়াকে অমানবিক বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। সেদিন নারায়ণগঞ্জের সরকারি বেসরকারি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। সোশ্যাল মিডিয়াতে তারা এই ধরনের প্রচার করেছেন। এগুলো যখন আমরা পেয়েছি তখন তাকে সেফ কাস্টডিতে আমরা নিয়েছি। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে এই আক্রমণ করতে চাচ্ছে। আর জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ দাবি করেন, যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস ও সহিংস পরিস্থিতি সৃষ্টি করেছে তাদের রাষ্ট্রদ্রোহ আইনে শাস্তির। ওদিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে শেখ হাসিনা বলেন, নাশকতায় এত মায়ের বুক খালি হোক, সরকার তা কখনোই চায়নি। আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় পড়ুক। পরে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে তিনি মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত স্টেশন দ্রুত চালু করতে দেশটির সহযোগিতা কামনা করেন। এদিকে রিমান্ডে সাবেক ভিপি নুরুল হক নূরকে বেধড়ক মারধরের পর সংবাদ সম্মেলনে তার স্ত্রীর কান্না সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। তাকে আর রিমান্ডে আপনারা দিয়েন না, মানে তার জীবনটা অন্তত আমাদের কাছে ভিক্ষা দিন, মানে তাকে সুস্থভাবে অন্তত আমার 2টা বাচ্চার মুখের দিকে তাকায়। মানে আমি আর কিচ্ছু চাই না। প্রয়োজনে হ্যাঁ ও রাজনীতি করতে হবে না, আমি ওকে রাজনীতি করতে দিব না। আদ্দিন সজীব, এটিএন বাংলা,
ঢাকা। টাঙ্গাইলের ঘাড়িন্দা ট্রেন স্টেশনে এক যুবতীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে গণধর্ষণের শিকার ওই নারী শনিবার দুপুরে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করে। রেল পুলিশ জানায়, চট্টগ্রামে যাওয়ার কথা থাকলেও ঢাকা বিমানবন্দর থেকে ভুল করে মেয়েটি উত্তরবঙ্গগামী ট্রেনে ওঠে। পরে বিষয়টি বুঝতে পারলে রাত 12:30টার দিকে টাঙ্গাইলের ঘাড়িন্দা রেল স্টেশনে নামেন তিনি। পরে জিআর পুলিশ দুলাল নামে এক সিএনজি চালককে মেয়েটিকে ঢাকাগামী ট্রেনে উঠিয়ে দেওয়ার কথা বলেন। এ সময় দুলাল ও তার সহযোগীরা মেয়েটিকে উপর্যুপরি ধর্ষণ করে স্টেশনে ফেলে রেখে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুলাল চন্দ্র, সজীব খান এবং রূপু মিয়াকে গ্রেফতার করে। ঘটনা ঘটতে থাকলে তো দেশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি থাকে না, মানুষের বিশ্বাস থাকে না, মানুষ কিভাবে রাস্তায় বের হবে যদি এরকম যদি ঘটনা ঘটতে থাকে। কিন্তু যতদিন না পর্যন্ত আসলে অপরাধীদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় না আনা হবে সে পর্যন্ত বাংলাদেশে আসলে অপরাধ সংগঠিত হতেই থাকবে। ট্রেন স্টেশনে তাকে রেখে এই 3 দর্শনকারী পালিয়ে যায়। আমাদের থানা পুলিশের কাছে অবগত করলে সাথে সাথে আমরা অভিযান করে এই দুলাল, সজীব এবং রূপ মিয়াকে ধৃত করি। পরবর্তীতে এখন অভিযোগ দিয়েছে মেয়ে এবং আইনগত ব্যবস্থার প্রক্রিয়া। এবছর থেকে শতভাগ আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। অডিটের নামে এনবিআর এর কোনো কর্মচারী করদাতাদের হয়রানি করলে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এনবিআর বিলুপ্ত করে কর নীতি ও কর ব্যবস্থাপনা আলাদা করে রাজস্ব খাতে গতি আসবে। মিজান শাহজাহানের রিপোর্ট। কর ব্যবস্থাপনায় সংস্কারের মাধ্যমেই প্রত্যাশিত রাজস্ব আহরণ সম্ভব বিষয়ে ছায়া সংসদ বিতর্কে অংশ নেয় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ। প্রযুক্তি নির্ভরতার মাধ্যমে আমরা দুনিয়ার সবাইকে অনলাইনে আওতায় নিয়ে আসবো, সেটা আসলে কোনোদিন পসিবল না। বিতর্কের মূল্যায়ন পর্বে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, কর আদায়ের লক্ষ্যমাত্রা স্বাধীনতার পর কখনোই পূরণ হয়নি। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এমনকি উচ্চশিক্ষার সকল বিভাগে কর শিক্ষাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার তাগিদ দেন তিনি। সত্যিকার অর্থে বাংলাদেশে কোনো কর শিক্ষা নাই। আপনি দেখেন প্রাইমারি স্কুলে কোনো কর শিক্ষার উপর কোনো সিলেবাস নেই, সেকেন্ডারিতে নাই, হায়ার সেকেন্ডারিতে নাই। একমাত্র টার্সিয়ারি এডুকেশনে আমাদের ইউনিভার্সিটি লেভেলে শুধুমাত্র যারা বিজনেস পড়ে, তাও সবার না, কিছু কিছু জায়গায় আমরা কর শিক্ষাটাকে জোর দিয়েছি, অন্য জায়গায় না। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অসৎ উদ্দেশ্যে এনবিআর এর কিছু কর্মকর্তা-কর্মচারী আন্দোলন করে থাকলে তা দুঃখজনক। তবে উদারনীতির পরিবর্তে অতি কঠোর হলে কর প্রশাসনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তার আশঙ্কা। এনবিআর কর্মকর্তাদের মধ্যে যেরকম একটা চাপ তৈরি হচ্ছে, যে উৎকণ্ঠা তৈরি হচ্ছে, যদি এ ধরনের চাপ উৎকণ্ঠা বেশি বাড়ে তাহলে কিন্তু কর্মকর্তারা তারা নৈতিকভাবে দুর্বল হয়ে যাবে। তারা যদি একেবারেই বড় ধরনের কোনো অন্যায় করে না থাকে তাহলে তাদের প্রতি একটু চাপটা আমরা প্রশমিত করে তাদেরকে সংশোধন করে আমরা কিভাবে আমাদের রাজস্ব আয়টাকে আমরা বৃদ্ধি করতে পারি সেদিকে কিন্তু আমাদেরকে অবশ্যই নজর দেওয়ার জন্য বলছি। হাসান আহমেদ চৌধুরী কিরণ আরো বলেন, একদিকে 80% বিত্তবাণী কর ফাঁকি দিচ্ছে, অন্যদিকে অডিটের নামে ফাইল আটকে সাধারণ করদাতাদের হয়রানির অভিযোগও আছে। জবাবে আব্দুর রহমান খান বলেন, অডিট নিষ্পত্তিতে প্রযুক্তির ব্যবহার করতে যাচ্ছে এনবিআর। অডিটের নামে একেবারে ছোট ছোট ফাইল, যিনি হয়তো সামান্য কিছু ইনকাম করেন তারও অডিটের কথা বলা হয়, যিনি বিশাল বড় ফাইল তারও অডিটের কথা। বছর বছর প্রতি বছর যে অডিটের নামে যে এক ধরনের জাল জালিয়াতের মাধ্যমে যে এনবিআর এর কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হচ্ছে, তারা সেখানে তাদের যদি নির্দিষ্ট অঙ্কের তারা নেগোসিয়েশন হয়ে যায় তাহলে সেই ফাইলটি অডিট হয় না। আমি বলবো না যে কর্মকর্তারাই শুধু জড়িত, সেখানে দেখা যাচ্ছে যে সেই ফার্মের বা সেই প্রতিষ্ঠানের যিনি আয়কর কর্মকর্তা রয়েছেন তিনি তার সাথে জড়িত, কম্পিউটার অপারেটর যিনি হচ্ছে গিয়ে আয়কর বিভাগে কাজ করেন তিনি জড়িত, ক্লার্ক জড়িত। গত বছর 17,12,000 ট্যাক্স পেয়ার অনলাইনে দিয়েছে। এই বছর আমরা চিন্তা ভাবনা করছি যে সবার জন্য এটা কম্পালসারি করব। যখন আমরা মেশিনকে বলবো তোমাকে আমি এই লজিক দিলাম, তুমি আমার অডিট সিলেকশন করে দাও, তাহলে কিন্তু আর সাধারণ মানুষের মধ্যে এই দুর্ভাবনা থাকবে না কখন আমাকে অডিটে ফেলে, এটা লজিকের মধ্যে দিয়ে পড়বে। বিতর্কে বিজয়ী হয় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 80 বাংলাদেশি সহ 99 বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। নিরাপত্তা যাচাই উত্তীর্ণ হতে না পারায় তাদের মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি দেওয়া হয়নি। শনিবার এক বিবৃতিতে এজেন্সির কর্পোরেট কমিউনিকেশন ইউনিট জানায়, প্রবেশে বাধাপ্রাপ্তদের সবাই পুরুষ, তাদের মধ্যে 80 জন বাংলাদেশি, 10 জন ভারতীয় এবং 9 জন পাকিস্তানি নাগরিক। ভ্রমণের কারণ সন্দেহজনক ও অতীত ভ্রমণ রেকর্ডে অসঙ্গতি থাকায় তারা অভিবাসন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।
বিবৃতিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের ভ্রমণ নথি, ব্যক্তিগত পটভূমি ও উদ্দেশ্য যাচাই করা হয়। পরবর্তী সময়ে প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়াকে যুদ্ধ বন্ধ করতে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ দুটির নেতাদের সঙ্গে তার আলোচনা হয়েছে এবং উভয় পক্ষই দ্রুত শান্তি আলোচনায় বসতে সম্মত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। স্থানীয় সময় রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে চলমান সংঘাত বন্ধ করে দুই দেশকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, সংঘর্ষ বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষে কম্বোডিয়া ও থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। শান্তি প্রতিষ্ঠার পর আলোচনায় ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন তিনি। এবারে জানিয়ে দেব খেলার খবর। আগামী 9 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ক্রিকেট। টি-20 ফরম্যাটে অনুষ্ঠিতব্য মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের আয়োজক সংযুক্ত আরব আমিরাত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মোহসিন নাকভি বিষয়টি নিশ্চিত করেন। এরপরই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়। এ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে আছে সংযুক্ত আরব আমিরাত আর ওমান। বি গ্রুপে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। 11 সেপ্টেম্বর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে হংকংয়ের বিপক্ষে। হারারেতে ত্রিদেশীয় টি-20 সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 3 রানে হারিয়ে শিরোপা জিতেছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে 5 উইকেটে 180 রান তোলে কিউইরা। সর্বোচ্চ 47 রান করেন ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র। জবাবে 19তম ওভার শেষে জয়ের দ্বারপ্রান্তে চলে যায় দক্ষিণ আফ্রিকা। শেষ 6 বলে 7 রানের প্রয়োজন হয় তাদের, কিন্তু 4 রানে বেশি করতে পারেনি তারা। তাতে 6 উইকেটে 177 রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। সেন্ট কিটসে চতুর্থ টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 3 উইকেটে হারিয়ে 5 ম্যাচ সিরিজে 4-0 এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে 9 উইকেটে 205 রান তোলে ক্যারিবীয়রা। সর্বোচ্চ 31 রান আসে শেরফান রাদারফোর্ডের ব্যাটে। এছাড়া 28 রান করেন রবমান পাওয়েল এবং রোমারিও শেফার্ড। জবাবে ক্যামেরন গ্রিনের 35 বলে অপরাজিত 55 আর জস ইংলিশের 51 রানের ইনিংসে 3 উইকেট আর 4 বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 35। 13 জনের অবস্থা আশঙ্কাজনক, জানালেন চিকিৎসকরা। দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা। এক সপ্তাহে মাইলস্টোন স্কুলে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন হয়নি। বিমানের মান নিয়েও জনমনে প্রশ্ন। গণ অভ্যুত্থানের 1 বছরেও চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য কমেনি, অভিযোগ নাহিদ ইসলামের। চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলনের 5 নেতাকর্মী আটক, সংগঠন থেকে বহিষ্কার। এবং জুলাই অভ্যুত্থানের এই দিনে নাহিদ, আসিফ, হাসনাত ও সার্জিসকে আটক করে ডিবি। গণহত্যার সাথে জড়িতদের বিচার নিশ্চিতে আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।